বাংলাদেশ ভারত সীমান্তে আবার উত্তেজনা। একদিকে ভারত বলছে তারা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ অভিযোগ করছে যথাযথ প্রক্রিয়া ছাড়াই মানুষকে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই বিরোধের পেছনে আসলে গল্পটা কি? সম্প্রতি 2026 সালের মে মাসের শেষ ভাগ থেকে জুন মাস জুড়ে সীমান্তে পুশিন সংকটটি তীব্র রূপ ধারণ করেছে এবং দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বিজিবি সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট এবং জামালপুর সীমান্ত দিয়ে বিএসএফ এর একাধিক পুশিন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবির কঠোর অবস্থান ও বিএসএফ এর জোরপূর্বক ঠেলে দেওয়ার কারণে কুড়িগ্রাম ও রৌমারী সহ বিভিন্ন সীমান্তের জিরো লাইনে বেশ কিছু পরিবার খোলা আকাশের নিচে খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে দিন কাটাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও পাহারা দিয়ে পুশিন ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছে। কিছু স্থানে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটছে। কিন্তু কেন এই উত্তেজনা? বাংলাদেশ ভারত সীমান্তে চলমান পুশিন সংকটের মূল নেপথ্যে কারণ ও আইনি ভিত্তি বলা যায় ভারতের সিএএ এবং এনআরসি নীতি। সাম্প্রতিক সময়ে 2026 সালের মে ও জুন মাসে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তার সাথে ভারতের দুটি নাগরিকত্ব আইনের সরাসরি সংযোগ রয়েছে। সিএএ এবং এনআরসি আসলে কি? সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে, যেখানে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে। এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আইন মূলত বৈধ ভারতীয় নাগরিকদের তালিকা। 2019 সালে আসামের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে 19 লক্ষ মানুষ বাদ পড়ে। 2025-26 সালে ভারতের নতুন আইনি সংস্কারের মাধ্যমে এই প্রক্রিয়াকে আরো জোরালো করা হয়েছে। সে আইনটি হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এখন পুশিন সংকটের সাথে এর সংযোগটা কি? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট ড্রাইভ। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বর্তমান বিজেপি প্রশাসন এনআরসি ও নতুন অভিবাসন আইনের অধীনে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট অভিযান শুরু করেছে। এখানে টার্গেটটা হচ্ছে মূলত বাংলাভাষী মুসলিমরা। হিউম্যান রাইটস ওয়াচ এর সর্বশেষ 2026 সালের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী সিএএ এর মাধ্যমে অমুসলিমদের সুরক্ষার আইনি ঢাল দেওয়া হলেও এনআরসি বা অন্যান্য তালিকায় বাদ পড়া বাংলাভাষী মুসলিমদের সরাসরি বিদেশি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কোনো আইনি যাচাই ছাড়াই সীমান্তে পুশিন করা হচ্ছে। এমনকি বহু বৈধ ভারতীয় মুসলিম নাগরিককেও জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এখানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানটা আসলে কি? বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানের ভিত্তি হচ্ছে অভ্যন্তরীণ বিষয়নীতি। গত 21 মে 2026 তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেছেন যে ভারতের সিএএ কিংবা আসামের এনআরসি সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব আইনি, প্রশাসনিক ও অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে বাংলাদেশের সরাসরি মন্তব্য করার কোনো সুযোগ নাই। কিন্তু অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলেও বাংলাদেশ সরকার স্পষ্ট করেছেন যে সিএএ এনআরসি এর অজুহাতে কোনো ভারতীয় নাগরিক বা অন্য কাউকে পুশ ইনের মাধ্যমে বেআইনিভাবে বাংলাদেশের ভিতর ঢুকতে দেওয়া হবে না। এই কারণে বিজিবিকে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিজিবি এই পুশিন প্রক্রিয়াকে সম্পূর্ণ বেআইনি, মানবাধিকার বিরোধী এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত হয়ে শুধু দ্বিপক্ষীয় ও আইনি পথেই ফেরত আনা সম্ভব, এভাবে জোর করে নয়। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ দাবি করছে যে তারা তাদের নিজস্ব আইন ও বিদ্যমান প্রক্রিয়ার অধীনে অবৈধভাবে বসবাসকারী বা বিদেশিদের ফেরত পাঠাচ্ছে। আসলে কোনটা সত্যি? আন্তর্জাতিক সীমান্তে কাউকে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার ক্ষেত্রে সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। প্রথমত, সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হয়। দ্বিতীয়ত, অন্য দেশের কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়।
তৃতীয়ত, দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হয়। অর্থাৎ কাউকে সীমান্তে গিয়ে ওপারে চলে যাও বললেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে যে কোনো আইনি যাচাই ছাড়া বাংলাভাষী মুসলিমদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। উত্তেজনার মধ্যেই জুন 2026-এ ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়ানো, যৌথ টহল জোরদার করা এবং সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। অর্থাৎ আশার বিষয় হলো উত্তেজনা থাকলেও দুই দেশ প্রকাশ্যে সংঘাতের পরিবর্তে সহযোগিতার পথ খুঁজছে। সীমান্ত উত্তেজনা শুধু কূটনৈতিক বিষয় নয়, এটি সীমান্ত এলাকার মানুষের জীবন, বৈধ বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। যদি উত্তেজনা বাড়ে তাহলে বাণিজ্য, যোগাযোগ এবং জনগণের পারস্পরিক আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার মতে এই সমস্যার সমাধান কি? কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ নাকি দুই দেশের মধ্যে আরো বেশি কূটনৈতিক সমন্বয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন।